তাকে জন্ম দিতে গিয়েই তার অভিনেত্রী মা চলে গিয়েছেন না ফেরার দেশে। তার জন্মের সঙ্গেই জড়িয়ে রয়েছে তার মায়ের চলে যাওয়া। বাবার অবজ্ঞা বুকে নিয়ে কেটেছে শৈশব। রাগে দুঃখে তাই নামের পাশ থেকে ছেঁটে ফেলেছিলেন বিখ্যাত বাবার পদবীও। খড়কুটোর মতো সময়কে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তিনি, কিন্তু মাদকাসক্তি ও একাকিত্ব ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল তাকে। সেখান থেকে ফের আলোয় ফেরেন প্রতীক বাব্বার। কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিল ও রাজ বাব্বারের ছেলে প্রতীক বাব্বার। প্রথম স্ত্রী নাদিরা, ছেলে আর্য এবং মেয়ে জুহিকে ছেড়ে স্মিতা পাটিলকে বিয়ে করেছিলেন রাজ বাব্বার। 1986 সালে তাদের ছেলে প্রতীকের জন্ম হয়, কিন্তু মায়ের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়নি প্রতীকের। তার জন্মের 14 দিনের মাথায় প্রসবজনিত সমস্যার জেরে মারা যান স্মিতা। তারপরে মাথার উপর থেকে সরে যায় বাবার হাতও। স্মিতার মৃত্যুর পর ফের প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের কাছে ফিরে যান রাজ বাব্বার। শোনা যায় স্মিতা চলে যাওয়ায় প্রতীকের প্রতি নজর দেওয়ার তাগিদই অনুভব করেননি তিনি। দিদা বিদ্যাতাই পাটিল এবং দাদু শিবাজিরাও গিরিধার পাটিলের কাছেই মানুষ হন প্রতীক। সারাক্ষণ প্রতীককে আগলে রাখতেন তারা। মেয়ের নামের সঙ্গে মিলিয়ে নাতির নাম স্মিত রাখেন তারা। স্কুলে পড়ার সময় এই নামেই পরিচিত ছিলেন প্রতীক, পরে নাম পাল্টে নেন তিনি। বাবা রাজ বাব্বারের প্রতি মনে ক্ষোভ জন্মায় প্রতীকের। জানতে পারেন নিজের কাজ এবং রাজনৈতিক কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন রাজ যে শেষ সময়েও স্মিতাকে সময় দেননি রাজ। মা বাবার স্নেহ থেকে বঞ্চিত প্রতীককে আদর যত্নেই বড় করেন তার দাদু দিদা। সারাক্ষণ প্রতীককে আগলে রাখতেন তারা। কিন্তু স্কুলে পড়ার সময় মাত্র 13 বছর বয়সে বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমবার মাদক সেবন করেন প্রতীক। তারপর থেকে নিয়মিত মাদক নিতে শুরু করেন তিনি। পরে এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে মুখ খোলেন প্রতীক। জানান দাদু দিদার ভালোবাসা পেলেও ছোটবেলা থেকেই একাকিত্বে ভুগতেন তিনি। সেই অর্থে তেমন বন্ধুবান্ধব ছিল না তার, তাই একাকিত্ব কাটাতে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। নিয়মিত মাদক নেওয়ার ফলে প্রতীকের আচরণেও পরিবর্তন আসে। যখন তখন মেজাজ গরম হয়ে যেত তার। অকারণে ঠান্ডা লাগতো তো কখনো আবার অকারণে গরম লাগতো। কখনো রাতের পর রাত জেগে থাকতেন, কখনো আবার এমন ঘুমোতেন যে দিনের রাতে হুঁশ থাকতো না। সেই সঙ্গে শরীরে অসম্ভব যন্ত্রণা অনুভব করতেন তিনি। কৈশোরে এত কিছুর মধ্যে তার জীবনে প্রথম প্রেম আসে, কিন্তু মাদকাসক্তির জেরে সেই ভালোবাসাও স্থায়ী হয়নি। প্রথম প্রেম ভেঙে যাওয়ার ধাক্কা সামলাতে না পেরে প্রতীক জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিয়ে নিজের হাতে প্রেমিকার নামও লেখেন। প্রতীককে এই অন্ধকার জগৎ থেকে বার করে আনতে হলে চেনা পরিবেশ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে বলে সেই সময় মনস্থির করেন তার দাদু দিদা। সেই মতো আজমেরের একটি কলেজে প্রতীককে পাঠিয়ে দেন তারা। শুরুতে আপত্তি করলেও দাদু দিদার এই সিদ্ধান্ত মেনে নেন প্রতীক। কিন্তু 1 মাসের মধ্যে আজমের তার কাছে অসহ্য হয়ে ওঠে। বাড়িতে ফোন করে জানিয়ে দেন আর একদিনও আজমেরে থাকতে হলে আত্মহত্যা করবে সে। প্রতীকের মুখে একথা শুনে তাকে আর সেখানে রাখার সাহস পাননি বিদ্যাতাই এবং শিবাজিরাও গিরধার পাটিল। প্রতীককে মুম্বাই ফিরিয়ে আনেন তারা। সেখানেই নতুন করে পড়াশোনা শুরু করেন প্রতীক। মুম্বাইয়ের সুভাষ ঘাইয়ের ফিল্ম স্কুলে ভর্তি হন তিনি, কিন্তু মাত্র একদিন ক্লাস করার পর সেখানে যাওয়া বন্ধ করে দেন। এরপর কিশোর নমিতের কাছে অভিনয়ের ক্লাস নিতে শুরু করেন প্রতীক। ভর্তি হন নাচের স্কুলেও। সেই সময় ছেলেকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে এগিয়ে আসেন রাজ বাব্বার। তার জন্য ছবি প্রযোজনা করতে চান বলে প্রতীককে জানান তিনি। কিন্তু জন্মের পর যে বাবা তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তার সাহায্য নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখতে রাজি হননি প্রতীক। নিজের যোগ্যতা প্রমাণ করতে তাই অ্যাডগুরু প্রহ্লাদ কাক্কারের কাছে গিয়ে হাজির হন প্রতীক। স্মিতা পাতিলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদের সংস্থা জেনেসিসের নামকরণও করেছিলেন স্মিতা। কিন্তু প্রথম দিনই প্রহ্লাদের অফিস থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যান প্রতীক। সেখানে তাকে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হয়েছে বলে দিদাকে জানান তিনি। প্রতীককে তার দিদা বোঝান, জীবনে সাফল্য পেতে গেলে বহু ঘাত প্রতিঘাত আসে, কিন্তু হাল ছাড়লে যে চলে না। তাতে সাহস পেয়ে ফের প্রহ্লাদের অফিসে ফিরে যান প্রতীক। ধীরে ধীরে সেখানে সকলের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তার। সেই সময় প্রহ্লাদকে নিজের ইচ্ছের কথা জানান প্রতীক। জানান তিনি অভিনেতা হতে চান। প্রতীককে চকোলেটের একটি বিজ্ঞাপনের সুযোগ দেন প্রহ্লাদ। তারপর একে একে পেপসি এবং আরও নানা বিজ্ঞাপনে মুখ দেখাতে শুরু করেন প্রতীক। সেই সময় পরিচালক আব্বাস টায়ারওয়ালার স্ত্রী পাখি প্রহ্লাদ কাক্কারের অফিসে আসেন। আমির খানের প্রযোজনায় তৈরি জানে তো ইয়া জানে না ছবিতে একজন পার্শ্ব অভিনেতার প্রয়োজন বলে জানান। এই ছবির মাধ্যমে ভাগ্নে ইমরানকে বলিউডে ব্রেক দিচ্ছিলেন আমির খান। ছবির নায়িকা জেনেলিয়া ডিসুজার ভাইয়ের চরিত্রে অডিশন দেন প্রতীক। তাতে উতরে যান তিনি। ছবিতে মাত্র 5টি দৃশ্যে প্রতীককে দেখা যায়। খুব বেশি সংলাপও ছিল না তার, কিন্তু শুধুমাত্র অভিনয় ক্ষমতার জোরে সকলের মন জয় করে নেন প্রতীক। প্রতীকের অভিনয় এতটাই পছন্দ হয় আমির খানের যে স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় ধোবিঘাট ছবিতে প্রতীককে সুযোগ দেন আমির।
ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি, কিন্তু প্রতীকের অভিনয় প্রশংসিত হয়। এরপর একে একে অ্যাকশন, মাই ফ্রেন্ড পিন্টো, দাম্মারো দামের মতো ছবিতে অভিনয় করেন প্রতীক। এই সময় নামের পাশ থেকে বাবার পদবি ছেঁটে ফেলেন প্রতীক। বাবার পরিচয় লোক তাকে চিনুক তা চাননি তিনি। কিন্তু রাজ বাব্বারের প্রথম পক্ষের ছেলে আর্য এতে চটে যান। প্রকাশ্যে প্রতীককে কটাক্ষ করেন তিনি। সেই সময় প্রতীক জানান একমাত্র অভিষেক বচ্চনকেই তিনি দাদা বলে মানেন। সেই সূত্রে অমিতাভ তার বাবার মতো, এর বাইরে আর কাউকে পরিবারের অংশ বলে মনে করেন না প্রতীক। 2017 সালে এক দিওয়ানা থা ছবিতে অভিনয় করেন প্রতীক। শুটিং চলাকালীন ছবির নায়িকা অ্যামি জ্যাকসনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। দুজনে লিভ ইনও করেন। অ্যামি তার জীবনে আসায় একাকিত্ব কাটিয়ে বেরিয়ে আসেন প্রতীক। ভিন দেশ থেকে ভারতে এসে প্রতীকের কাছে নিরাপদ আশ্রয় পান অ্যামিও। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে নিজেদের হাতে মেরা পিয়ার মেরা প্রতীক এবং মেরা পিয়ার মেরা অ্যামি লিখে ট্যাটুও করেছিলেন তারা। কিন্তু কিছুদিনের মধ্যেই অ্যামি ও প্রতীকের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের হাত থেকে প্রতীকের নামে ট্যাটুও মুছে ফেলেন অ্যামি। তাতে এতটাই ভেঙে পড়েন প্রতীক যে ফের মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। তাতে কাজের উপরও প্রভাব পড়তে শুরু করে। প্রায়শই দেরি করে শুটিংয়ে পৌঁছতেন তিনি। কখনো কখনো 2-3 দিন খোঁজও মিলত না তার। প্রতীকের এই আচরণ নিয়ে বলিউডে কানাঘষা শুরু হতে সময় লাগেনি। এর ফলে একের পর এক বিগ ব্যানারের ছবি হাতছাড়া হয়ে যায় প্রতীকের। এই সময় দিদা বিদ্যাতাইয়ের মৃত্যু আরও অন্ধকারে ঠেলে দেয় তাকে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মাদক না পেলে নিজেকেও আঘাত করতে শুরু করেন তিনি। একসময় নিজের এই অভ্যাসই তাকে নতুন করে ভাবিয়ে তোলে। নিজেকে ফের গুছিয়ে নিতে তাই রিহ্যাবে ভর্তি হন তিনি। বেশ কয়েক মাস রিহ্যাবে থাকার পর মাদকাসক্তি পিছু ছাড়ে প্রতীকের। সম্পূর্ণ অন্য মানুষ হিসাবে রিহ্যাব থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু ততদিনে তার কেরিয়ারের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। নতুন করে সব কিছু শুরু করতে তাই ফের অভিনয়ের ক্লাসে ভর্তি হন তিনি। নায়কের চরিত্র পাওয়া মুশকিল জেনে পার্শ্ব চরিত্রের দিকে ঝোঁকেন তিনি। ঘষে মেজে নিজের চেহারাতেও বদল আনেন। 2018 সালে মূলক ছবির মাধ্যমে বলিউডের দ্বিতীয় ইনিংস শুরু করেন প্রতীক। এরপর একে একে বাগি 2, মিত্র, ছিচড়ের মতো ছবিতে অভিনয় করেন তিনি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাকে। 2019 সালে বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে ও দীর্ঘদিনের বান্ধবী সানিয়া সাগরের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন প্রতীক। অতীতের তিক্ততা ভুলে তার বিয়েতে যোগ দেন রাজ বাব্বার, আর্য এবং তাদের গোটা পরিবার। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির হন। কিন্তু 2020 শুরুর দিকে সানিয়া ও প্রতীকের দাম্পত্যে চির ধরেছে বলে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নাকি আনফলো করে দেন তারা। এমনকি দুজনে আলাদা থাকতেও শুরু করেন বলে জানা যায়। কিন্তু প্রতীক ও সানিয়া এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কখনো। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। খুব দ্রুত ফিরে আসবো এরকমই অজানা নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।